স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন চলাচলের মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হলো। এতে আনন্দিত প্রকল্পের সাথে জড়িত প্রকৌশলী ও কর্মকর্তারা। যমুনার বুকে নবনির্মিত রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে চলল ট্রেন। দেশের বৃহত্তম এই রেল সেতু দিয়ে বুধবার সকাল 11:18 রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে সেতু অতিক্রম করে। 2020 সালে যমুনার বুকে শুরু হয় ডাবল ট্রাকের ডুয়েল গেজের এই সেতুটির নির্মাণ কাজ। যমুনা সেতুর 300 মিটার উজানে দেশি বিদেশি প্রকৌশলী এবং কর্মীরা রাত দিন পরিশ্রম করে 4 বছর ধরে নির্মাণ করেন সেতুটি। দীর্ঘ পরিশ্রম আর প্রতীক্ষার পর নবনির্মিত রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করায় খুশি প্রকল্পের সাথে জড়িত প্রকৌশলী ও কর্মীরা। যমুনা রেল সেতু দিয়ে আমাদের উত্তরবঙ্গের প্রথম ট্রেনটা 11:18 ছেড়ে গেল, বাণিজ্যিক ট্রেন সিল্ক সিটি। তো এর মাধ্যমে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল অনেক সহজতর হলো। উত্তরবঙ্গের মানুষ অনেক দ্রুত সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারবে। মোটামুটি আপনার উদ্বোধনের পর আপ এবং ডাউন লাইনে দুইটা ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং আমাদের খুবই দ্রুত সময়ে আমরা পূর্ব থেকে পশ্চিমে আমরা পৌঁছাতে পারবো। জানেন যে আমাদের যে পুরাতন যেটা যমুনা সেতু দিয়ে ট্রেন চলাচল করত, এটা আপাতত সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এই সেতু দিয়েই ধারাবাহিকভাবে আমাদের সব ট্রেনগুলো চলাচল করবে। নবনির্মিত এই যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচলে আগের চেয়ে সেতু পার হতে সময় বাঁচবে প্রায় 30 থেকে 35 মিনিট। সেই সাথে এই সেতু দিয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে দুটি ট্রেন চলাচল করতে পারবে বলে জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা আসলে খুবই উৎফুল্ল এবং আনন্দিত যে সফলভাবে আমরা এটা কাজ শেষ করতে পারছি এবং এটা বর্তমানে শুধুমাত্র একটা লাইন, যে আপ লাইন বলি আমরা, সে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করবে। নতুন যে ব্রিজটা আমরা করছি সেটাতে হচ্ছে স্পিড আপনার 80 থেকে 100 পর্যন্ত যাবে। সো ডেফিনেটলি এটাতে সময় অনেক বেঁচে যাবে, অ্যারাউন্ড 30 মিনিট 30 মিনিট সময়টা বেঁচে যাবে। সো এই সময়টা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস। সো এটা আমাদের জন্য আমাদের কস্ট যেমন ইফেক্টিভ হবে, তেলটা কম যাবে এবং আমাদের সময়টাও কমে যাবে, এতে আমাদের বেনিফিটেড হবে। আমরা জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের দেশের বৃহত্তম এই রেল সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জাইকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বগুড়ায় এবার টমেটোর বাম্পার ফলন কৃষকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা কেজি দরে। এমন অবস্থায় ক্ষেত থেকে টমেটো তোলার শ্রমিক খরচই ওঠাতে পারছেন না চাষিরা। বগুড়ার ধনুট উপজেলার পাঁচথপি গ্রামে প্রতি সোম ও বৃহস্পতিবার বসে এই হাট। আশপাশের এলাকায় উৎপাদিত টমেটো বিক্রির জন্য হাটে আনেন কৃষকরা। এবছর বগুড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে 3000 মেট্রিক টন বেশি টমেটো উৎপাদন হয়েছে। এমন ফলনে চাষিদের খুশি হওয়ার কথা থাকলেও এই টমেটোই এখন কৃষকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জেলার পাইকারি বাজারগুলোতে টমেটো বিক্রি হচ্ছে সর্বোচ্চ 3 থেকে 4 টাকা কেজি দরে। কৃষকদের অভিযোগ, মাসখানেক আগেও যে টমেটোর কেজি ছিল 30 থেকে 40 টাকা, সেই টমেটোই এখন কিনছেন না পাইকাররা। এমন অবস্থায় আবাদের খরচ উঠানো দূরের কথা, ক্ষেত থেকে টমেটো তোলার শ্রমিক খরচই উঠাতে পারছেন না তারা। খেতে চান যে বুইটা নিয়ে আসে, যাই বুটায় তাকে তো 150 টাকা মন দেওয়া লাগে, আর বাজারে নিয়ে এসে 100 টাকা মন বেচে। তাহলে কি কৃষকের কিছু আছে? ঘরে টানা আরো ভর্তি গিয়ে দেওয়া লাগতেছে। 1 বিঘা জমিতে ধরেন যে মিনিমাম 50,000 টাকার মতো খরচা হয়, 40-50,000 টাকা। এখন 10,000 টাকা বিক্রি করতে পারবো না। কীটনাশকের পাতা বা যেগুলো একটু বীজ দিলে পারে, পার পিস দেখা যায় যে 120 থেকে 100 টাকা পাতা কিনতে হয়, আর 120 টাকা মন টমেটো বিক্রি হয়। পাইকাররা বগুড়ার বিভিন্ন হাট থেকে টমেটো কিনে ঢাকা সহ সারা দেশে পাঠান। এবার চাহিদা না থাকায় তারাও আসছেন না বগুড়ার হাটগুলোতে। লক্ষ লক্ষ টাকা লস আমাদের ব্যবসা করে, আমরাও তো মার খাচ্ছি, কৃষক মার খাচ্ছে, ব্যাপারীরাও মার খাচ্ছে। মাল চাহিদাও নাই, যা পাঠানো হয় তার 3 দিনে বিক্রি করে ফুরে দেওয়ার না, এক গাড়ি মাল 4-5 দিন লাগে বিক্রি করতে। কৃষি কর্মকর্তারা বলছেন,
আগাম জাতের টমেটো চাষ করে ভালো মূল্য পেয়েছেন চাষিরা। মৌসুমের শেষের দিকে একসাথে সব জেলার টমেটো বাজারে আসায় দাম কমে গেছে। আগামীতে কখন কিভাবে চাষ করলে টমেটোর ভালো উৎপাদনের পাশাপাশি সঠিক মূল্য পাওয়া যাবে সে বিষয়ে কৃষকদের পরামর্শ দিবেন তারা। অফ সিজনে বিশেষ করে গ্রীষ্মকালে যখন আমাদের সবজির প্রাচুর্যতা কমে যায়, সেখানে টমেটো সহ অন্যান্য ফসল চাষাবাদে তারা যেন আগ্রহী হয়, এবং এই লক্ষ্য বাস্তবায়নে কিন্তু আমরা প্রশিক্ষণ প্রদান এবং প্রদর্শনী প্রদান করে আসছি। বগুড়ায় এবছর 510 হেক্টর জমিতে টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 14,300 মেট্রিক টন। সেখানে এবছর 614 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 17,200 মেট্রিক টন টমেটো। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা আয় করছেন নাটোরের বেলায়েত হোসেন ও সিরাজুল মনিরা দম্পতি। নিজেদের সফলতার পাশাপাশি স্বপ্ন দেখাচ্ছেন শত শত বেকারদের। এলাকায় অন্যদের জন্য অনুকরণীয় হয়ে উঠেছেন তারা। নাটোরের বেলায়েত হোসেন স্বপ্ন ছিল চাকরি করবেন বিমান বাহিনীতে। 3 বার ভাইবাও দিয়েছেন, কিন্তু চাকরি হয়নি। হতাশ না হয়ে শুরু করেন ফ্রিল্যান্সিং। ধীরে ধীরে আসতে থাকে সফলতা। এখন মাসে লাখ টাকার বেশি আয় তার। সরকারি চাকরি না পাওয়ায় আক্ষেপও নেই। কম্পিউটার এবং ল্যাপটপের মনিটর এখন বেলায়েতের কর্মের সঙ্গী। ফ্রিল্যান্সিংয়ের কাজ করে চলেছেন একাগ্রচিত্তে। ফ্রিল্যান্সিং করতে গিয়ে পরিচয় হয় সিরাজুল মনিরার সাথে। পারিবারিকভাবে বিয়ের পর মনিরাও হয়ে ওঠেন একজন ফ্রিল্যান্সার। এখানে কিন্তু ইনকামটা মেন ম্যাটার করে হচ্ছে স্কিলের উপরে। আপনি স্কিল যত হলো বৃদ্ধি করতে পারবেন, আপনার ইনকামটা তত বৃদ্ধি হবে। যারা পরিবার থেকে চাকরি করার সুযোগ পায় না বা তাদের কোনো অনুমতি থাকে না, তারা অনায়াসেই বাড়ির কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং পেশাটা বেছে নিতে পারে। মেয়ে জামাই সবাই এই কাজ শিখেছে, এর থেকে ওরা নিজে স্বাবলম্বী হতেছে, অনেক আগাইছে, টাকা পয়সা ইনকাম করতেছে। বেলায়েত হোসেন কাজ শেখাচ্ছেন বহু বেকার যুবককে। তার কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখে আয় করছেন অনেকে। বেলায়েত ভাইয়ের খোঁজ পাই এবং সেখানে আমি ফ্রিল্যান্সিংয়ে ভর্তি হই। আজকে তার কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি এবং নিচ্ছি এখনও। ভাইয়ের যথেষ্ট সাপোর্ট, ভালোবাসায় এখন আলহামদুলিল্লাহ আমি সফল। এলাকার শত শত বেকারের জন্য অনুকরণীয় হয়ে ওঠেন বেলায়েত মনিরা দম্পতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাঁসের খামার করে সফলতা পেয়েছেন জয়পুরহাটের তরুণ উদ্যোক্তা টিপু সুলতান। একসময় দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে যার হিমশিম খেতে হতো, এখন তার খামারেই কর্মসংস্থান হয়েছে অনেকের। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গভরপুর গ্রামের টিপু সুলতান। ছোটবেলা থেকেই মানুষের বাড়িতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। 2007 সালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শে স্ত্রীর জমানো কিছু টাকা দিয়ে মাত্র 50টি হাঁস নিয়ে যাত্রা শুরু করেন। এখন তার খামারে প্রায় 3000 হাঁস রয়েছে। হাঁস ও ডিম বিক্রি করে মাসে প্রায় 2 লাখের মতো আয় হয় তার। প্রথম অবস্থায় 50টা হাঁস নিলাম, 50টা হাঁস পেলে দেখি যে না একটু লাভবান। তারপরে আমি ধীরে ধীরে 100, 150, 200 করে হাঁস পালতে এখন প্রায় আমার হাঁস 2 থেকে 2500 হাঁস। আমাদের সংসারে খুব কষ্ট ছিল, স্বামী স্ত্রী এই হাঁস পালন করে এখন আল্লাহর রহমতে আমাদের সংসার সচ্ছলভাবে চলে। এক সময় যাদের সংসারের খরচ জোগাতে হিমশিম খেতে হতো, এখন তাদের অধীনে কাজ করছেন 30 জন বেকার নারী পুরুষ। টিপু সুলতানের সফলতা দেখে স্থানীয় বেকার যুবকরা তার পরামর্শ নিয়ে আগ্রহী হচ্ছে হাঁসের খামার করতে। এই টিপুরে এখানে কাজ করি, বেতন দেয়, আমি হাঁস খাতে থাকি। এখানে সময় দেই এবং দেখাশোনা করি যাতে আমি একটা খামার করতে পারি। এরকম ব্যবসা কইরা যদি একটু উদ্যোক্তা হই তাহলে আমাদের দেশের হাটটাও অনেকটা এগিয়ে থাকবে। এমন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এরকম যারা আগ্রহী মানে উদ্যোক্তা হবে তাদের পিছনে আমরা কাজ করতেছি এবং তাদেরকে আমরা উপজেলা পরামর্শ দিয়ে যাচ্ছি। আরও বড় পরিসরে কর্মসংস্থান তৈরি করতে সরকারি পৃষ্ঠপোষকতা চান টিপু সুলতান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কোনোভাবেই যেন থামছে না রাজশাহীর পদ্মা নদীর চরে অতিথি পাখির শিকার।
বিশেষজ্ঞরা বলছেন, নির্বিচারে পাখি নিধন চলতে থাকলে প্রকৃতি তার ভারসাম্য হারাবে, যার প্রভাব পড়বে মানুষ ও প্রাণীর জীবনে। পদ্মার রাজশাহী অঞ্চলে বিস্তীর্ণ চর জুড়ে কমেছে পাখির বিচরণ। কয়েক বছর আগেই শীতে যে চরে দেখা মিলত ঝাঁক ঝাঁক অতিথি পাখির, তা আজ প্রায় শ্মশান। শিকারীদের ঘৃণ্য লোভে চরের পাখিদের নির্মমভাবে ধরার পর পাতে তুলে দেয়া হচ্ছে মানুষের। গত এক মাস ধরে মোবাইলে সংগ্রহ করা ছবিতে দেখা যায় মৎস্যজীবীর বেশে নদীর চরে একদল শিকারী পাখির প্রধান খাবার শ্যাওলাতে বিষ মেশাচ্ছে। পরে ধরা হচ্ছে পাখি, তারপর পাখিগুলোকে জবাই করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়। শীতের শুরুতেই বিষটোপ দেয়া শুরু করে শিকারীরা। বাদ যায় না চিল, এমনকি ঈগলও। এরা যখন নামে শিকার করতে তখন একদম কয়েক হাজার পাখি, ছোট বড়, যেটা খাওয়াও যাবে না সেটাও মেরে দেয়। বিষটোপে মারা যাওয়া পাখি সবগুলো আপনার পড়ে থাকে। এগুলো তারা বিক্রি করার মাধ্যমগুলো এইভাবে করে থাকে, জবাই করে। প্রথমত মরা পাখি প্রথমত বলা যায়। পাখির নিরাপত্তায় কাজ করা সংগঠনের সদস্যরা বলছেন, নির্বিচারে পাখি শিকারে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ার শঙ্কা আছে। ভবিষ্যতে এই ধরনের পাখি যদি মরতে থাকে তাহলে প্রকৃতি সবচেয়ে বড় ধ্বংস হবে, কারণ প্রকৃতি যে রিসাইকেল যেভাবে চলে এভাবে আর চলবে না। একটা সময় আসবে কি আস্তে আস্তে সব ধ্বংস হবে। প্রশাসনের কিছুটা উদাসীনতা বোধহয় আছেই, কারণ এইটা যে নিয়মিত দীর্ঘদিন ধরে চলে আসছে, পাখি খাওয়ার জন্য একটা মানুষ, এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে, বা কিছু হোটেল রেস্তোরাঁতে এই ধরনের পাখির মাংস বিক্রি হয়। এগুলো কিন্তু খোঁজ করে বের করা খুব কঠিন কিছু না, কারণ পাখি শিকার হাজার হাজার লোক করে না। যদিও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দাবি, নিয়মিত টহল ও জনগণকে সচেতন করা হয়। আমরা এখন নিয়মিত টহল অভিযান পরিচালনা করছি। লোকাল যারা সোর্স আছে আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং মানুষকে এই বিষয়ে সচেতন করার চেষ্টা করছি। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী পাখি শিকার, হত্যা, আটক ও কেনাবেচা করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। চলতি মৌসুমে মাত্র একজন পাখি শিকারীকে এ আইনে গ্রেপ্তার করেছে বন্যপ্রাণী বিভাগ। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।